আজকের ভিডিওর বিষয় বিজ্ঞান। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, নিচের কোন অঙ্গটি খাদ্য হজমে প্রধান ভূমিকা পালন করে? খাদ্য হজমের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে অপশন বি পাকস্থলী। এখানে সহজ কঠিন মিলিয়ে সব প্রশ্নকে আমি এখানে রেখেছি, তোমরা ভিডিওটাকে দেখ। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার কাজ কোন অঙ্গটি করে থাকে? এটির উত্তর হবে অপশন এ ফুসফুস। তারপরে 3 নম্বর কোশ্চেনটি তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, রক্তকে দেহের সর্বত্র সঞ্চালিত করার জন্য প্রধানত কোন অঙ্গটি কাজ করে? অর্থাৎ রক্তকে সারা দেহে ছড়িয়ে দেওয়ার কাজ করে থাকে অপশন সি হৃৎপিণ্ড। অবশ্যই তোমরাও ভিডিওটাকে পজ করে উত্তর দেবে, আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, এতে তোমাদের ছোট্ট একটা মক টেস্ট হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, মূত্রের মাধ্যমে দেহের বজ্র পদার্থ অপসারণ করে কোন অঙ্গ? এটির উত্তর হবে অপশন ডি বৃক্ক। তারপরের 5 নম্বর কোশ্চেনটি, উদ্দীপনা গ্রহণ করে তার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে মানবদেহের কোন অঙ্গ? অর্থাৎ আগে উদ্দীপনা গ্রহণ করবে, তারপর প্রতিক্রিয়া দেয়। এটি যেই অঙ্গটি সাহায্য করে থাকে সেটি হচ্ছে অপশন এ মস্তিষ্ক। তারপরে 6 নম্বর কোশ্চেনটি দেখে নাও, জীবদেহের গঠন ও কার্যকারিতার ক্ষুদ্রতম একক কোনটি? জীবদেহের গঠন ও কার্যকারিতার ক্ষুদ্রতম এককটি হলো অপশন বি কোষ। তারপরের 7 নম্বর কোশ্চেনটা দেখো, খুব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? এটির উত্তর হবে অপশন সি রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিলেন। তারপরের কোশ্চেনটা দেখো, সেল শব্দটির অর্থ কী? এই সেল শব্দটির অর্থ হলো অপশন এ ক্ষুদ্র প্রকোষ্ঠ। আমি বাইরে আছি, হাওয়া হচ্ছে, তো এই আওয়াজটাকে একটু মানিয়ে নেবেন। তারপরের কোশ্চেনটা দেখে নাও এবং উত্তর দাও, রবার্ট হুক যে কোষ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন সেটি কি? সেটি অপশনটা তোমরা দেখো নিজেরাই উত্তর দিতে পারবে। হ্যাঁ, এটির উত্তর হবে অপশন ডি মৃত কোষ। যারা উত্তর দিতে পারছো না তারা আমার সঙ্গে মিলিয়ে নাও। তারপরের কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন কে? সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন অপশন এ অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তারপরের প্রশ্নটা দেখো, 11 নাম্বার, অ্যামিবা কী ধরনের জীব? অ্যামিবা হলো একটি, একদম তাই, এটির উত্তর হবে এককোষী জীব। তারপরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি বহুজীবী? নিচের কোনটি বহুকোষী জীবী, অর্থাৎ অনেকগুলো কোষ রয়েছে কোন জীবের? সেটির উত্তর হবে অপশন ডি মানুষ। এবার তোমরা বাদবাকি অপশনগুলোকেও একটু নজরে রাখতে পারো, এগুলো তাহলে বহুকোষী জীব হবে না, এগুলি এককোষী জীব। তাহলে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি এককোষী জীব, অপশানে সবসময় অ্যামিবা নাও থাকতে পারে, সেই কারণে প্যারামেসিয়াম এবং ইউগ্লিনা এই দুটোকেই মনে রাখবে। তারপরের কোশ্চেনটা দেখে নাও, 13 নম্বর কোশ্চেনটা, মানবদেহে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন রক্তকণিকা? এখানে যে কোশ্চেনগুলি রাখা হয়েছে সেগুলি কিন্তু অথেন্টিক সোর্স থেকেই বাছাই করা হয়েছে, ঠিক আছে? তো নির্দ্বিধায় 100% বিশ্বাস করে কোশ্চেনগুলোকে করতে পারেন। এটির উত্তর হবে অপশন সি শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তারপরে 14 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নিচের কোন রক্তকণিকা অ্যামিবার ন্যায় নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? অ্যামিবা যেমন নিজের মানে যখন ইচ্ছা সেই রকমই আকৃতি গঠন করতে পারে, ঠিক তেমনি অ্যামিবার মতনই কোন রক্তকণিকা তার দেহের আকৃতি পরিবর্তন করতে পারে? এটির উত্তর হবে অপশন বি শ্বেত রক্তকণিকা, মনে রাখবে। তারপরের কোশ্চিনটা দেখে নাও, 15 নম্বর কোশ্চিন, মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু অপশন সি 120 দিন। তারপরের কোশ্চিনে দেখো, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজই হলো অপশন ডি অক্সিজেন পরিবহন করা। এখানে যে অপশন রয়েছে তার ভিত্তিতে উত্তরটি হলো অপশন ডি অক্সিজেন পরিবহন করা। তারপরে 17 নম্বর কোশ্চেনটা দেখে নাও, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজই হলো, আমি একটু আগেই বললাম, এটার উত্তর তাহলে তোমরা কমেন্টে জানাও, 17 নম্বর দিয়ে কমেন্ট করতে ভুলো না। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, রক্ত জমাট বাঁধতে প্রধানত কোন উপাদানটি সাহায্য করে?
রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটির উত্তর হবে অপশন ডি, অনুচক্রিকা বা প্লেটলেট। তারপরের 19 নম্বর কোশ্চেনটি দেখো, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ, এটির উত্তর হলো অপশন সি, স্নায়ু কোষ। তারপরের 20 নম্বর কোশ্চেনটি দেখো, পৃথিবীর বৃহত্তম একক কোষ কোনটি? পৃথিবীর বৃহত্তম একক কোষ হলো, এটির উত্তর হবে অপশন ডি, উট পাখির অনিষিক্ত ডিম। তারপরের 21 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্য দেহ থেকে নির্গমনের সমগ্র প্রক্রিয়াকে কি বলা হয়? ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় অপশন বি, পুষ্টি প্রক্রিয়া। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই পড়তে হবে, ভালো না লাগলেও পড়তে হবে, ঠিক আছে, কারণ আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করতেই হবে। আমি এই জিকে টপিকের মধ্যেই এই বিজ্ঞান বিষয়টা পড়ছে, তো এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি ধীরে ধীরে আনবো। বিজ্ঞান বিষয়টা যেহেতু অনেক বড়, সেই কারণে একটা ভিডিওতে আনা সম্ভব নয়, সেই কারণে আমি বিভিন্ন পার্টে আনবো। তারপরে কোশ্চেনটা দেখো, জীবের সংখ্যা বৃদ্ধি এবং বংশধারা বজায় রাখার জৈব প্রক্রিয়াকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন সি, জনন। অপশন সি, জনন, এই প্রক্রিয়াটাকে বলা হয় জনন। তারপরে 23 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় অপশন এ, গমন। তারপরের কোশ্চেনটা দেখে নাও, 24 নম্বর কোশ্চেনটি, দেহে উৎপন্ন ক্ষতিকারক বজ্র পদার্থ দেহ থেকে অপসারণের প্রক্রিয়াকে কি বলে? এটির উত্তর হবে অপশন, হ্যাঁ, অপশন ডি, রেচন। সেই প্রক্রিয়াকে বলা হয় রেচন। তারপরে দেখো, খাদ্যের সারাংশ, অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় পদার্থ দেহের প্রতিটি কোষে পৌঁছে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, সঞ্চালন বা সংবহন। এখানে কোনো কোনো শব্দের একটু বানানগত ত্রুটি রয়েছে, আশা করছি আপনারা সেটিকে ধরতে পেরেছেন, আপনারা সেটিকে একটু কারেকশন করে নেবেন। আমি যদিও মুখে যেটা বলছি সেটা আপনারা যারা যারা নোট করছেন আমার মুখের ভাষাতে লিখতে পারেন। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, শ্বাসবায়ুর আদান প্রদান এবং খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন এ, শ্বসন। এটির উত্তর হবে অপশন এ, শ্বসন। এটির উত্তর হবে অপশন এ, শ্বসন। তারপরের কোশ্চেনটা দেখে নাও, 27 নম্বর কোশ্চেন। এখানে বেশ কয়েকটি কোশ্চেন রয়েছে, আমি যেহেতু একটু দ্রুত বলছি, তো আপনারা একটু পজ করে করে নিজেরা উত্তর দেবেন, আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবেন। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়াকে কি বলা হয়? এটিকে বলা হয় অপশন বি, স্নায়বিক সমন্বয়। তারপরে 28 নম্বর কোশ্চেনটি দেখে নাও, উদ্ভিদের কলা প্রধানত কত প্রকার? এটির উত্তর হবে অপশন সি, 2 প্রকার। অর্থাৎ উদ্ভিদের কলা প্রধানত কয় প্রকার? এটির উত্তর হবে 2 প্রকার। তারপরের 29 নম্বর কোশ্চেনটি দেখো, উদ্ভিদের কলা প্রধানত কোন দুটি ভাগে বিভক্ত? উদ্ভিদের কলা, এটির উত্তর হবে অপশন সি, ভাজক কলা ও স্থায়ী কলা। তারপরের কোশ্চেনটা দেখে নাও, তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রাণীদেহের কলা প্রধানত কত প্রকার? প্রাণীদেহের কলা হলো অপশন ডি, 4 প্রকার। তোমরা চাইলে লিখে নিতে পারো, আবরণী কলা, যোজক কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। তারপরের কোশ্চেনটা দেখে নাও, তারপরে 31 নম্বর কোশ্চেনে রয়েছে, নিচের কোনটি আবরণী কলার একটি উদাহরণ? এটির উত্তর হবে অপশন বি, ত্বকের বাইরের আবরণকেই বলা হয় আবরণী কলা। তারপরের 32 নম্বর কোশ্চেনটি এবার আমরা দেখে নেব। 32 নম্বর কোশ্চেন, আবরণী কলার প্রধান কাজ কি? এই আবরণী কলার প্রধান কাজই হলো অপশন এ, দেহকে আবৃত ও সুরক্ষিত রাখা। তারপরের 33 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সংযোজক কলার একটি উদাহরণ? এটির উত্তর হবে অপশন এ, রক্ত হলো সংযোজক কলা বা যোজক কলার একটি উদাহরণ। তারপরে 34 নম্বর কোশ্চেনটি, সংযোজক কলার প্রধান কাজ কি? এই সংযোজক কলার প্রধান কাজই হলো
এটির উত্তর হবে অপশন বি, দেহের বিভিন্ন অঙ্গকে সংযুক্ত ও সমর্থন প্রদান করা। অর্থাৎ সংযোজক কলার একটি উদাহরণ হলো রক্ত। ঠিক আছে, রক্তকে মনে রাখবে। তারপরের কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি পেশিকলার উদাহরণ? নিচের কোনটি পেশি? এটির উত্তর হবে অপশন সি, বাইসেপস পেশি হলো পেশিকলার উদাহরণ। তারপরের 36 নম্বর কোশ্চেনটি দেখো, পেশিকলার প্রধান কাজ কি? পেশিকলার প্রধান কাজ কি? এটির উত্তরটি হবে দেহের চলাফেরা ও অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া ঘটানোই হলো এই পেশিকলার প্রধান কাজ। তারপরের কোশ্চেনটা দেখে নাও। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিও। নিচের কোন স্নায়ুটি, ভুল বললাম, নিচের কোনটি স্নায়ুকলার একটি উদাহরণ? স্নায়ুকলার একটি উদাহরণ হলো অপশন বি, নিউরন। নিউরন হলো একটি স্নায়ুকলার উদাহরণ। তারপরের কোশ্চেনটি এবার দেখে নেওয়া যাক। 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, স্নায়ুকলার প্রধান কাজ কি? স্নায়ুকলার প্রধান কাজই হলো অপশন সি, উদ্দীপনা গ্রহণ ও স্নায়ুবার্তা পরিবহন করা। তারপরের 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, জীবদেহের গঠন ও কার্যকারিতার ক্ষুদ্রতম একক কোনটি? জীবদেহের গঠন ও কার্যকারিতার ক্ষুদ্রতম এককটি হলো অপশন বি, কোষ। তারপরে আমরা দেখে নেব কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় অপশন সি, মাইটোকন্ড্রিয়া। আপনাদের এই বিজ্ঞান বিষয় থেকে নানা টপিক থেকে অনেকগুলি কোশ্চিন হবে, কাজে একটি ভিডিওতে সম্পূর্ণ কোশ্চিন আনা সম্ভব নয় বলে আমি এই ভিডিওটিকে পার্টে পার্টে আনব। তারপরের কোশ্চিনটি দেখে নাও। 41 নম্বর কোশ্চিনটি, কোষের মস্তিষ্ক বা নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বা নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় অপশন এ, নিউক্লিয়াস। তোমরাও আমার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো, ভুল হবে হোক কিন্তু চেষ্টাটা করতে হবে। তারপরের 42 নম্বর কোশ্চিনটি রয়েছে, কোষের আত্মঘাতী থলি নামে কোন কোষাঙ্গ পরিচিত? এটির উত্তর হবে, কোষের আত্মঘাতী থলি বলা হয় অপশন বি, লাইসোজোমকে। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোষের প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? কোষের প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অপশন বি, রাইবোজোমকে। অপশন বি, এটির অপশন বি, এ এবং বি দুটোই দাগানো হয়ে গেছে, এটির উত্তর হবে অপশন বি, রাইবোজোমকে। তারপরের 44 নম্বর কোশ্চিনটি দেখো, কোষের ডাকঘর বা পোস্ট অফিস অফ দ্য সেল নামে কোন কোষাঙ্গ পরিচিত? অর্থাৎ কোষের পোস্ট অফিস বলা হয় কোন কোষাঙ্গকে? এটির উত্তর হবে অপশন এ, গলগি বডিকে বা গলগি বস্তুকে কোষের ডাকঘর বলা হয়। তারপরের 45 নম্বর কোশ্চিনটি দেখে নাও, উদ্ভিদ কোষে খাদ্যের সঞ্চয় ও কোষরস ধারণের জন্য কোন কোষাঙ্গটি দায়ী? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি। উত্তর দেওয়ার চেষ্টা করো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, এটি উত্তর হবে অপশন সি। যাদের ভুল হচ্ছে কোনো চিন্তা নেই, তোমরা এই প্রশ্নগুলিকে লিখে লিখে প্র্যাকটিস করো। এটির উত্তর হলো ভ্যাকিউল। তারপরের কোশ্চিনটি 46 নম্বরের, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে কোন কোষাঙ্গ? কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে, এটির উত্তর হবে অপশন বি, সেন্ট্রোজোম। তারপরের কোশ্চিনটা দেখে নাও, 47 নম্বর কোশ্চিন, মানবদেহের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো, তারপরের কোশ্চিনটি রয়েছে, মানবদেহের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? এটির উত্তর হবে অপশন এ, 23টি। যারা একবারে ভিডিওটি দেখতে পারবে না তারা ভিডিওটাকে পজ করে করে দেখো, কিন্তু অবশ্যই দেখো। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে 49 নম্বর কোশ্চেনটি রয়েছে, উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষের জন্য দায়ী কোষাঙ্গ কোনটি? অর্থাৎ উদ্ভিদ কোষেই শুধুমাত্র সালোক সংশ্লেষ হয়, তার জন্য দায়ী মূল কোষাঙ্গটি হলো অপশন বি, ক্লোরোপ্লাস্ট। আমি আর 5টা ভিডিওর মতো বা অন্যান্য চ্যানেলের মতো বলবো না যে শেষের কোশ্চিনগুলি খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে প্রত্যেকটি দেখবেন। তারপরের কোশ্চিনটা একটু দেখে নাও, কোষকে ঘিরে থাকা পাতলা জীবন্ত ও নির্বাচনী ভেদ্য আবরণের নাম কি? একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, পরীক্ষার
প্রশ্নের ভাষা একটু অন্যরকম হতেও পারে, কিন্তু তুমি যদি বুঝে করতে পারো তাহলে ভাষা যাই দিক না কেন তুমি পারবে। এটির উত্তর হবে অপশন বি, কোষ ঝিল্লি বা কোষ পর্দা। তারপরের 51 নম্বর কোশ্চেনটি দেখে নাও, উদ্ভিদ কোষে প্লাস্টিড প্রধানত কত প্রকার? উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে 3 প্রকার, অপশন বি 3 প্রকার। তারপরের 52 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নিচের কোনটি প্লাস্টিডের একটি প্রকার নয়? অর্থাৎ আমরা আগে দেখলাম প্লাস্টিড 3 প্রকার, তো কোনটি প্লাস্টিডের একটি প্রকারের মধ্যে পড়ে না? সেটি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আর বাদবাকি যে 3টি রয়েছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলি প্রত্যেকটি প্লাস্টের উদাহরণ। তারপরের 53 নম্বর কোশ্চেনটি দেখে নাও, সালোক সংশ্লেষ সম্পন্ন হয় কোন প্লাস্টিডে? সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, এটির উত্তর হবে অপশন সি, ক্লোরোপ্লাস্টে। তারপরের 54 নম্বর কোশ্চেনটি রয়েছে, উদ্ভিদের ফুল ও ফলকে বিভিন্ন রং প্রদান করে কোন প্লাস্টিড? এটির উত্তর হবে অপশন সি, ক্রোমোপ্লাস্টিড। এটির উত্তর হবে অপশন সি, ক্রোমোপ্লাস্ট। তারপরের কোশ্চেনটা দেখে নাও, তারপরের কোশ্চেনটা, খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী প্লাস্টিড কোনটি? খাদ্য সঞ্চয়ের জন্য প্লাস্টিড দায়ী কোন প্লাস্টিড? এটির উত্তর হবে অপশন সি, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হলো খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী প্লাস্টিড। তারপরে 56 নম্বর কোশ্চেনটা দেখো, যে খুব সুন্দর একটা কোশ্চেন, রোগ জীবাণুকে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা কোন কোষাঙ্গের সংখ্যা বৃদ্ধি পায়? অর্থাৎ আমরা জানি শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু সেই সময় রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য শ্বেত রক্তকণিকা কোন কোষাঙ্গের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি করে? এটির উত্তর হবে, হ্যাঁ ঠিক ধরেছ, কোষের আত্মঘাতী থলি যাকে বলা হয় তাকেই শ্বেত রক্তকণিকা বাড়িয়ে দেয়, অর্থাৎ লাইসোজোম। তারপরের কোশ্চেনটা দেখো, 57 নম্বর কোশ্চেন, কোষের কোন অংশে জিন অবস্থান করে? কোষের কোন অংশে জিন অবস্থান করে? উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এটির উত্তর হবে অপশন বি, নিউক্লিয়াসে জিন অবস্থান করে থাকে। তারপরের কোশ্চেনটা দেখো, জিন প্রধানত কোথায় অবস্থান করে? জিন প্রধানত কোথায় অবস্থান করে? এই জিন অবস্থান করে অপশন এ, ক্রোমোজোমে। তারপরের কোশ্চেনটা দেখে নাও, 59 নম্বর কোশ্চেনটি রয়েছে, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর প্রধানত কি দিয়ে গঠিত? উদ্ভিদ কোষের কোষপ্রাচীর প্রধানত গঠিত, বি একদমই তাই, সেলুলোজ দিয়ে তৈরি হয়। সবার উদ্দেশ্যে একটি ছোট্ট কথা, আপনারা কিন্তু আপনাদের পড়াশোনা ক্রমাগত চালিয়ে যাবেন, ঠিক আছে? আপনারা এছাড়াও অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলি রয়েছে সেইগুলি থেকেও প্র্যাকটিস করবেন, হ্যাঁ, অধ্যায়ভিত্তিকভাবে। শুধু আমার ভিডিও দেখতে হবে এমনটা নয়, আপনারা অন্যান্য অনেক ভালো ইউটিউব চ্যানেল আছে, আপনারা তাদেরও ভিডিও দেখবেন, ঠিক আছে? আমি পরপর আপনাদের জন্য ভিডিও আপলোড করতে থাকবো, কিন্তু পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। চাইলে ছোট্ট একটি বই কিনে নিতে পারেন, আর না হলে বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলি দেখবেন। কিন্তু হ্যাঁ, প্রথমেই আগে প্র্যাকটিস সেটের দিকে যাবেন না, এক্ষেত্রে অনেক প্রশ্ন না পারাতে আপনি হতাশ হতে পারেন। তারপরের কোশ্চেনটি দেখে নাও, 60 নম্বর কোশ্চেন রয়েছে, ছত্রাকের কোষপ্রাচীর প্রধানত কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর গঠিত, এটির উত্তর হবে অপশন সি, কাইটিন দিয়ে গঠিত। তারপরের কোশ্চেনটা দেখো, প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে কি? প্রাণীকোষে কি কোষপ্রাচীর থাকে? এটির উত্তর হবে অপশন ডি, থাকে না। এটি একটি খুব কনসেপচুয়াল কোশ্চেন, থাকে না। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই কোন আবরণটি থাকে? এটির উত্তর হবে অপশন বি, কোষ ঝিল্লি বা কোষ পর্দা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে। তারপরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক, 63 নম্বর কোশ্চেন, যে কোষ ঝিল্লির প্রধান কাজ কি? কোষ ঝিল্লির প্রধান কাজই হলো, এটির উত্তর হবে অপশন বি, কোষে পদার্থের প্রবেশ এবং নির্গমন নিয়ন্ত্রণ করা। তারপরের কোশ্চেনটি দেখে নাও, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এখনও আপনি ক্লাস দেখছেন, ভালো লেগেছে, লাইক করেছেন, অনেক ধন্যবাদ। কোষ ঝিল্লিকে আর কি নামে ডাকা হয়? কোষ ঝিল্লিকে আর কি নামে ডাকা হয়? এটির উত্তর হবে অপশন এ, কোষ পর্দা। কোষ ঝিল্লিকে আমরা কোষ পর্দা নামেও জেনে থাকি। একটা ছোট্ট কথা, অনেক দিন পর আইসিডিএসের মতো একটা গুরুত্বপূর্ণ নিয়োগের সুযোগ এসেছে, তাই এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করবেন না, নিজের সর্বোচ্চ চেষ্টা করুন, হ্যাঁ।
পরের কোশ্চেনটা দেখে নাও, 65 নম্বর কোশ্চেন। নিচের কোন কোষাঙ্গটি উদ্ভিদ ও প্রাণীর উভয় কোষেই পাওয়া যায়? উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়, এটি কোন অঙ্গ? এটির উত্তর হবে অপশন সি, নিউক্লিয়াস। উদ্ভিদ কোষেও পাওয়া যায় এবং প্রাণী কোষেও পাওয়া যায়। অন্যদিকে ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং প্লাস্টিডও শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। অন্যদিকে নিউক্লিয়াস উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই বর্তমান। আমি জানি আপনাদের অনেকেই সংসারের সব দায়িত্ব সামলে পড়াশোনা করছেন, সময় বের করা সহজ নয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্বপ্ন পূরণ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? সংসারের কাজ আছে, পরিবারের দায়িত্ব আছে, এই সব তো থাকবেই। দিনের 24টা ঘন্টার মধ্যে মাত্র 30টা ঘন্টা অন্ততপক্ষে বা 1 ঘন্টা অন্ততপক্ষে নিজের পড়াশোনার জন্য বের করুন। প্রত্যেক দিন অল্প অল্প করে নিজেকে প্রস্তুত করুন, আপনি প্রস্তুত হয়ে যাবেন। তারপরের 66 নম্বর কোশ্চেনটা দেখে নাও। নিচের কোন কোষাঙ্গটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়? তোমরা একটু এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। সেই সঙ্গেই রাইবোজোম, এটি প্রাণী কোষে পাওয়া যায়। অন্যদিকে যে প্লাস্টিড রয়েছে, এটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে। আর পরের কোশ্চেনটা দেখে নাও। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা তাহলে দেখেই কমপ্লিট করে দাও। অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে বসবাসকারী মানুষের দেহে সাধারণত কোন রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়? অর্থাৎ যে সমস্ত মানুষেরা অনেক পাহাড়ে থাকে, সেই সমস্ত মানুষের শরীরে কোন রক্তকণিকা বেশি থাকে? এটির উত্তর হবে অপশন ডি, লোহিত রক্তকণিকা। ভিডিওটা যদি মনে হয় অনেক বড় করে ফেলেছি, ভিডিওটা অবশ্যই স্পিড বাড়িয়ে দেখবেন, কারণ এখানে কোশ্চেন সংখ্যা আমি ছাড়তে পারবো না। কোনোটাকে ছেড়ে দিলাম, কোনোটাকে বলে দিলাম, এইভাবে না, আমি পুরোটা যেহেতু এখানে পড়ছি, কাজেই একটু সময় তো লাগবেই। তারপরের 68 নম্বর কোশ্চেনটি, অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি? এর আগে দেখলাম যে পাহাড় বা অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে মানুষের শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে, কিন্তু কেন এই বেশি, সেটাই আমরা জানব। এটির উত্তর হবে অপশন সি, অক্সিজেনের স্বল্পতা পূরণ করার জন্য। অর্থাৎ আমরা যত উপরে উঠব তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, তার ফলে আমাদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়তে থাকে। তারপরে এই প্রশ্নের উত্তর আশা করি এবার আপনি নিজেই দিতে পারবেন। এতবার এক প্রশ্ন বলার কারণে আপনার এটি মুখস্থ হয়ে গেছে। পাহাড়ি বা অধিক উচ্চতাযুক্ত অঞ্চলে বসবাসকারী মানুষের রক্তে তুলনামূলক কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে? এটির উত্তর হবে, একদম ঠিক ধরেছেন, এটির উত্তর হবে অপশন সি, লোহিত রক্তকণিকা। তারপরের 70 নম্বর কোশ্চেনটি রয়েছে, জলাতঙ্ক রোগের টিকা সর্বপ্রথম কে আবিষ্কার করে? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন অপশন সি, লুই পাস্তুর। তারপরে 71 নম্বর কোশ্চেনটি দেখে নাও। আজকের ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তোমাদের রেসপন্সটা একটু প্রয়োজন পরবর্তী ভিডিওগুলো আনার ক্ষেত্রে। কলেরা ও যক্ষ্মা রোগের জীবাণুর ভূমিকা আবিষ্কার করে খ্যাতি অর্জন করেন কোন বিজ্ঞানী? অর্থাৎ কলেরা ও যক্ষ্মা রোগের জীবাণুর ভূমিকা আবিষ্কার করে খ্যাতি অর্জন করেছিলেন অপশন বি, বিজ্ঞানী রবার্ট কখ। তারপরের কোশ্চেনটা দেখে নাও। ব্যাকটেরিয়া শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ব্যাকটেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশন সি, এরেনবার্গ। বিজ্ঞানী এরেনবার্গ এই ব্যাকটেরিয়া শব্দটি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন। তারপরের কোশ্চেনটি দেখে নাও। হুকের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অনুযায়ী, হুইটটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস অনুযায়ী ব্যাকটেরিয়াকে কোন জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে? এর উত্তর হবে অপশন ডি, মনেরা জগতের অন্তর্গত ব্যাকটেরিয়া। সেই সঙ্গে হুইটটেকার কয়টি রাজ্যের বিন্যাস করেছে? সেটি হচ্ছে 5টি রাজ্যের বিন্যাস করেছে, এটিও আপনারা মনে রাখবেন, প্রাণীদের 5 রাজ্যের বিন্যাস। আমি একটু ভুল বললাম, হুইটটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছেন, তো এটি হুইটটেকার আমাদের যে জীবজগতের যে জীবগুলি রয়েছে এদেরকে 5টি ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, একটু আমি বলি, তোমরা চাইলে একটু লিখে নাও। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখে নাও। 74 নম্বর কোশ্চেন, নিচের কোন বিজ্ঞানীর নাম জলাতঙ্ক রোগের টিকার সঙ্গে
সঠিকভাবে সম্পর্কিত, অর্থাৎ কে জলাতঙ্ক রোগের টিকাটি আবিষ্কার করেছে, এটিও আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। অর্থাৎ আমি প্রায় 2টি কোশ্চিন তোমাদের হোমওয়ার্ক দিলাম। আশা করছি এই 2টি হোমওয়ার্ক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাবে। তো সকলকে ধন্যবাদ এতদূর পর্যন্ত আসার জন্য এবং দেখার জন্য। নিজের প্রস্তুতিটাকে ক্রমাগত জারি রাখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর হ্যাঁ, অন্যান্য ভালো ভালো ইউটিউব চ্যানেলও ভিডিও তোমরা দেখবে। আসল উদ্দেশ্য তোমাদের প্রস্তুতি, শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও দেখা নয়। ধন্যবাদ।